আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। কার্যপ্রণালী বিধির ৬২ বিধি নিয়ে আলোচনায় সংসদে হইচই, সংস্কার নিয়ে বিরোধী দলের নেতার উত্থাপিত নোটিশের উপর আলোচনা মঙ্গলবার। ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় নিহত ২,০০০ ছাড়ালো, যুদ্ধ বন্ধে ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। এবং রাজশাহীতে হাম আক্রান্ত শিশুদের জন্য বেসরকারি অনুদানে পাঠানো হচ্ছে ৫টি ভেন্টিলেটর। ১৭তম এশিয়া ফার্মার এক্সপো ও এশিয়া ল্যাব এক্সপো উদ্বোধন। দর্শক শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ৬২ নম্বর বিধি নিয়ে সংসদ অধিবেশনে রোববার সন্ধ্যায় সংসদ সদস্যদের মধ্যে হইচই হয়েছে। ৬২ বিধিতে বিরোধী দলীয় নেতার উত্থাপিত জুলাই সনদ ও সংস্কার নিয়ে নোটিশের উপর আলোচনার জন্য মঙ্গলবার ২ ঘণ্টা সময় ঠিক করেছেন স্পিকার। আইনমন্ত্রী আলোচনায় সম্মতি দিলেও স্বরাষ্ট্রমন্ত্রী নোটিশের ধারা পরিবর্তনের অনুরোধ জানালে সংসদে উত্তাপ ছড়ায়। চক্র মালিথের রিপোর্টে বিস্তারিত। স্পিকারের অনুপস্থিতিতে প্রথমবারের মতো স্পিকারের দায়িত্ব নিয়ে রোববারের সংসদ অধিবেশন শুরু করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। দিনের কর্মসূচি শুরুর আগে বক্তব্য রাখেন তিনি। আজকের এই মহান সংসদ গতানুগতিক ধারার বাইরে এক ঐতিহাসিক সংসদ, যেখানে আমরা কেউ এসেছি ফাঁসির মঞ্চের সন্নিকটে থাকা কনডেমড সেল থেকে, কেউ এসেছি ফেসিবাদ শাসন ব্যবস্থায় সৃষ্ট জুলুম নির্যাতনের আয়নাঘর থেকে, কেউ এসেছি প্রিয় মাতৃভূমি থেকে ১.৫ যুগেরও বেশি সময় নির্বাসিত জীবন কাটিয়ে। স্পিকারের স্ত্রী এবং যশোর ৬ আসনের সংসদ সদস্যের মায়ের মৃত্যুতে দোয়া করা হয়। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বুল আলামিন। তারকা চিহ্নিত প্রশ্নপর্ব শেষে কার্যপ্রণালী বিধির ৬২ বিধিতে দেওয়া নোটিশের বিষয়ে কথা বলতে চান বিরোধী দলীয় নেতা। বিরোধী দলের নেতার নোটিশ কার্যপ্রণালী বিধি ৭১-এর আগে হবে না পরে হবে এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে জমে ওঠে সংসদ। সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের পাল্টাপাল্টি বক্তব্যে সংসদের পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। এই বিষয়টি আলোচনার জন্য উত্থাপিত হলো, আপনি আলোচনার জন্য মঞ্জুর করবেন। ৭১ বিধি আগে শেষ করে নোটিশের উপর আলোচনার সিদ্ধান্ত দেন স্পিকার। বিরোধী দল তা মেনে নেয়। আমরা একটু দয়া করে বিধিটা ফলো করে ৭১ বিধির পরেই আপনার এই নোটিশটার ব্যাপারে আমরা সিদ্ধান্ত জানাবো। ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শেষে মুলতবি প্রস্তাব উপস্থাপন করেন বিরোধী দলীয় নেতা। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন সংক্রান্ত আলোচনার জন্য মাননীয় স্পিকারের প্রতি সংসদ মুলতবি প্রস্তাব উত্থাপন করছি। আমার প্রস্তাব হচ্ছে সংসদ মুলতবি করে এই বিষয়ে আলোচনায় দেওয়া হোক। এরপর আলোচনার জন্য সময় নির্ধারণের অনুরোধ করেন আইনমন্ত্রী। তবে আলোচনার আগে একটু সময় প্রয়োজন, যে কারণে মাননীয় বিরোধী দল নেতা আপনার দৃষ্টি আকর্ষণ করছি। তবে মুলতবি নোটিশের বিরোধিতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মেজরিটির ভিত্তিতে আমরা যেতে চাই না। আমরা সমঝোতার ভিত্তিতে জাতীয় সংসদে একটি এমন সংবিধান সংশোধন করতে চাই যে দলিলটা আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করতে পারি। ৬২ বিধিতে আলোচনার জন্য সময় ঠিক করেন স্পিকার। আগামী ৩১শে মার্চ ২০২৬ তারিখ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে ২ ঘণ্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। নোটিশের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইলে সংসদের পরিবেশ আবার উত্তপ্ত হয়ে ওঠে। সোমবার বিকেল ৩:৩০ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার। চক্র মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবার ইরান যুদ্ধের ৩১তম দিন।
ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় 200-র বেশি শিশুসহ 2000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে 336টি স্বাস্থ্য ও জরুরি সেবা কেন্দ্র। দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধ বন্ধে পাকিস্তানের ইসলামাবাদে বৈঠক করছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। বিস্তারিত সৈকত দেবনাথের রিপোর্টে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাস পেরিয়ে গেলেও চলছে হামলা পাল্টা হামলা। ইরানে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় গত 4 সপ্তাহে লেবাননে 12 শতাধিক মানুষ নিহত ও 4000-এর বেশি মানুষ আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। হরমুজ প্রণালীর পাশাপাশি ওমান উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের সামরিক বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছেন দেশটির নৌবাহিনীর একজন কমান্ডার। ওই অঞ্চলে মোতায়েনরত মার্কিন বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এদিকে যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসেছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালানো সত্ত্বেও যুক্তরাষ্ট্র স্থল হামলার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবা। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল হামলা চালায় তাহলে সংযুক্ত আরব আমিরাতকে কঠোর পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি কর্মকর্তা। ইরান থেকে ছোড়া 16টি ক্ষেপণাস্ত্র এবং 42টি ড্রোন ভূপাতিত করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আরব আমিরাত লক্ষ্য করে ইরান 414টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 15টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 2000-এর বেশি ড্রোন ছুড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার মিয়ামিতে এক অনুষ্ঠানের বক্তব্যে বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন বাহিনী তাদের সামরিক লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সৈকত দেবনাথ, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। 111-এর কুশীলব সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানব পাচার ও মানি লন্ডারিংয়ের মামলায় আবারও 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও লোটাস কামাল সহ অবৈধভাবে বিদেশে লোক পাঠানোর সিন্ডিকেট এবং 1/11-র কুশীলবদের ভূমিকা উদ্ঘাটনে রিমান্ড প্রয়োজন বলে আদালতে দাবি করে রাষ্ট্রপক্ষ। আসামিকে নির্দোষ দাবি করে বয়স ও অসুস্থতা বিবেচনায় আবারও রিমান্ডে নেওয়ার বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবী। শহীদুল্লাহ রাজু রিপোর্টে বিস্তারিত। রাজধানীর পল্টন থানার মানব ও অর্থ পাচার এবং প্রতারণার মামলায় 5 দিনের রিমান্ড শেষে ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে দুপুরে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা আবারও 7 দিনের রিমান্ড আবেদন করেন। এ মামলার বিষয়ে অনেক তথ্য উদ্ঘাটন করা হয়েছে এবং আরও তথ্য জানা প্রয়োজন উল্লেখ করে রিমান্ডের পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। আসামিপক্ষ রিমান্ডের বিরোধিতা করলেও উভয় পক্ষের শুনানি শেষে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মালয়েশিয়াতে লোক পাঠানোর কথা বলে যে তারা মানুষ থেকে গ্রহণ করেছে এবং এর মধ্যে তারা 24,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। বিশাল অঙ্কের টাকার পিছনে, এই লেনদেনের পিছনে যে এই সিন্ডিকেটটা ছিল, তাদের এই সিন্ডিকেটের মূল পিছনে কাজ করেছে বা এটার সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে কাজ করেছে যে ফ্যাসিস্ট হাসিনার বোন শেখ রেহানা। আরও বিশদভাবে তাকে জিজ্ঞাসা করার জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে ন্যস্ত করেন। মামলার বাদী দাবি করেন, তার বৈধ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য সাবেক সেনা কর্মকর্তা মাসুদ চৌধুরীকে চাঁদা দিতে বাধ্য হয়েছেন। তারপরেও মালয়েশিয়া যেতে পারেনি কেউ। আমাদের নামে বিদেশ থেকে যে চাহিদাপত্র আমরা নিয়ে আসতাম, আমাদেরকে বাধ্য করা হতো 1,52,000, কোথাও কোথাও 1,60,000 টাকা জন প্রতি শ্রমিকের চাঁদা প্রদান করতে। মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা সহ 11টি মামলা রয়েছে। গত 24শে মার্চ তাকে বাড়িধারার বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। রাজশাহীতে হাম আক্রান্ত শিশুদের জন্য বেসরকারি অনুদানে 5টি ভেন্টিলেটর পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি আয়োজিত 17তম এশিয়া ফার্মা এক্সপো ও এশিয়া ল্যাব এক্সপোর উদ্বোধন করে স্বাস্থ্য খাতের দুর্নীতি রোধ ও জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ঔষধ শিল্প প্রতিষ্ঠান সহ সকলের কাছে সহযোগিতা চান স্বাস্থ্যমন্ত্রী। লায়লা নসীনের রিপোর্টে বিস্তারিত।
দেশের দ্রুত বর্ধনশীল ফার্মাসিউটিক্যাল খাতে উদ্ভাবন, সহযোগিতা ও উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এশিয়া ফার্মা এক্সপো। চীন, ভারত, শ্রীলঙ্কা, ডেনমার্ক, জার্মানি, হংকং, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, দুবাই, আমেরিকা, ভিয়েতনাম সহ 20টি দেশের 400-এর অধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এশিয়া ফার্মা ও ল্যাব এক্সপোর উদ্বোধনী আয়োজন। The new ideas and startups, we are going to support them. We are going to display that whatever the innovation they have done. Today our industry meets nearly all domestic demands and exports to over 150 countries worldwide. আয়োজনে অংশ নেন দেশের ওষুধ শিল্প খাতের নেতৃস্থানীয়রা। বাংলাদেশের ওষুধ শিল্পের বিকাশের ইতিহাস তুলে ধরে সরকারের নীতি সহায়তা কামনা করেন আয়োজকরা। আপনারা যদি এই ফার্মা সেক্টরের ট্রেন্ড দেখেন, 2000 সালের পর থেকে বেশ কিছু নতুন এন্টারপ্রেনার আসে এবং আস্তে আস্তে তারা বাঙালি যে উদ্যোক্তা হতে পারে তার প্রমাণ দিয়েছে। বাংলাদেশে এই এক্সপোটা করার ফলে আমাদের দেশের যারা ফার্মাসিউটিক্যাল সায়েন্সের ছাত্র, ওষুধ শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন ইউনিভার্সিটির যারা প্রফেশনালস, তারাও এই সমস্ত টেকনোলজি দেখার সুযোগ পায়। তাদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে যেতে হয় না। তারা এই 3 দিনের মধ্যে ওষুধ শিল্পের জন্যে যত ধরনের টেকনোলজি, এগুলির সম্বন্ধে খুব সুন্দরভাবে ওনারা জানতে পারেন। আয়োজন উদ্বোধন করে সহযোগিতার আশ্বাস দিয়ে স্বাস্থ্য খাতের চলমান সংকটগুলো নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, হামের টিকার জন্য 604 কোটি টাকা বরাদ্দের কথা। আমরা 5টা ভেন্টিলেটর, নিউনেটাল ভেন্টিলেটর আমাদের মুক্তাদির সাহেব উনি পার্সোনালি আমাদেরকে দান করেছেন। 8 বছর আগে মিজেলসের ভ্যাকসিন দেওয়া হয়েছে, এরপর আর ভ্যাকসিন কোনো গভর্নমেন্ট দেয় নাই। আমরা কিন্তু এর মধ্যে 604 কোটি টাকা বরাদ্দ করেছি। 3 দিনব্যাপী এশিয়া ফার্মা এক্সপো চলবে প্রতিদিন বেলা 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে এসেছে সাইকোলজিক্যাল থ্রিলার জনরার ওয়েব সিরিজ চক্র সিজন 2। রোববার দুপুরে সিরিজটির শুভ মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন হয়। সিরিজের সফলতায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা ও কলাকুশলীরা। সুলতানা হিমুর রিপোর্টে বিস্তারিত। 2007 সালে আদম পরিবারের সুসাইডের ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ করা হয় ওয়েব সিরিজ চক্র। এর ধারাবাহিকতায় নতুন এক মোড় নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে এলো চক্র সিজন 2। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সিরিজটি এরই মধ্যে কুড়াচ্ছে দর্শক প্রশংসা। আপনি যা বলতে পারেন না। সিরিজের সফলতায় চ্যানেলের ছাদ বারান্দায় সংবাদ সম্মেলন, যোগ দেন কলাকুশলীরা। সাইকোলজিক্যাল থ্রিলার জনরার সিরিজটির নির্মাতা ভিকি জাহেদ বলেন, এবারের গল্পে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। আমি যেটা চক্র 2 বা চক্রতে দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে সত্যি ঘটনার ইন্সপিরেশনে আমার পার্সপেক্টিভে আসলে কি হয়েছে, হয়তো এগুলো হতে পারে। ইটস আ ফিকশন, দিন শেষে এটা ফিকশন, যেটা একটা সত্যি ঘটনার ইন্সপিরেশনে বানানো হয়েছে। সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তৌসিফ মাহমুদ বাঁধন, মেঘলা মুক্তা, মৌসুমী মৌ, গাজী রাকায়েতের মতো শিল্পীরা যারা আমাদের উপর বিলিভ রেখেছেন। দেন দ্য ডিরেক্টর, যিনি এত চমৎকার একটা গল্প ফেঁদেছেন যার উপরে আসলে এত কিছু ঘটছে। ওর একটা আলাদা ধরনের গল্প বলার স্টাইল আছে, যেটা আমার ভীষণ পছন্দ। যে কোনো অ্যাক্টরের জন্য ভিকি জাহেদ হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি আপনার অ্যাক্টিং নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবেন, আপনার ক্যারেক্টারাইজেশন নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবেন। চোখ ব্যথা হয়ে যেত, কারণ এটা নর্মাল অন্ধ না যে আমি এরকম করে অন্ধের অভিনয় করব। এটা ভিকি জাহেদের কাজ। তো তিনি শুধু বলতেন যে আল পাচিনোকে দেখেন আর খেয়ে ফেলেন ওকে। এমনভাবে উনি আমাকে উপস্থাপন করেছেন যেটা আমি নিজেই কল্পনা করিনি যে আমি এটা করতে পারবো। টোটাল টিম ছাড়া আসলে চক্র সম্পূর্ণ না। তো এটা আমার কাছে মনে হচ্ছে ইন্ডিভিজুয়াল অনেকেরই অনেক ধরনের স্পেশাল জায়গা ভিকি তৈরি করেছে। আমি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম ভিকি ভাইয়ের কোনো একটা কাজ দেখার পরে যে আমি কবে তার সাথে কাজ করব, কারণ এটা আমার খুবই মনের একটা সূক্ষ্ম ইচ্ছা এবং খুবই প্রচণ্ড ইচ্ছা ছিল। চক্র 3টা অবশ্যই করবেন এবং এনশিওর করবেন যেন ভিকি ভাই চক্র 3-এ সামহাউ আমাকে আবার মরা থেকে জাগায় উঠায়। আই স্ক্রিন সবসময় দর্শকের চাহিদা মাথায় রেখে কাজ করে যাবে বলে জানান আয়োজকরা। অল্প সময়ের মধ্যেই যথেষ্ট সাফল্য আই স্ক্রিন পেয়েছে। সুতরাং একটা কথা, আরও যাই হোক চক্র 2-এর পরের অবস্থা কী হবে জানি না, কিন্তু আপনারা সবাই সাক্ষী রেখে ভিকি জাহেদকে অনুরোধ করাই যেতে পারে যে চক্র 3-এর হাতে কাজ তিনি দেবেন কিনা। আপনারা কি আমার অনুরোধের সমর্থন জানাচ্ছেন? ভিকি জাহেদ নিজেই চালিয়ে দিচ্ছেন। সুতরাং আমরা চক্র 3-এর অপেক্ষায় থাকবো।
আইস্ক্রিন সাবস্ক্রাইব করে চক্র সিরিজের 2টি সিজন দেখতে পারবেন দর্শক। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি। দর্শক আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। নড়াইলে তেল না পাওয়ায় তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার হত্যায় অভিযুক্ত ট্রাক চালককে যশোর থেকে গ্রেফতার করেছে র্যাব 6। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যশোরের বাঘারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তেল না দেওয়া নিয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারের সাথে প্রথমে ট্রাক চালকের ঝগড়া হয়। সে সময় ট্রাক চাপা দেওয়ার হুমকি দেয় চালক। পরবর্তীতে ট্রাক চাপা দিয়ে চালক পালিয়ে যান। স্বীকার করেছেন উনি সন্ধ্যা 6টা থেকে রাত 2টা পর্যন্ত পেট্রোল পাম্পে অবস্থান করেছিলেন তেলের জন্য। আর এক পর্যায়ে তেল শেষ হয়ে যাওয়ার কারণে তাকে তেল দিতে যে ফিলিং স্টেশন ম্যানেজার পারেন না, এইটার উপরে সে ক্রুদ্ধ হয়ে তাকে হত্যা করে। আমার যে অভিযুক্তকারী তাকে জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারি সে দীর্ঘক্ষণ যে পেট্রোল পাম্পে যে অবস্থান করছিল এটার বেসিসে সে ক্ষুদ্র হয় এবং ক্ষুদ্র ভিত্তিতে সে মার্ডার করে। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। সীমান্তবর্তী জেলা মেহেরপুর একটি কৃষি প্রধান এলাকা, তাই কৃষির আধুনিকায়ন ও ফসলের উৎপাদন বাড়াতে এখানে 2023 সালে স্থাপিত হয়েছে কৃষি গবেষণা কেন্দ্র। কেন্দ্রটির থেকে নতুন নতুন প্রযুক্তি কৃষকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এবার প্রকৃতি সংবাদ। বঙ্গোপসাগরের বুকে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা চর নিঝুম দ্বীপ। সমুদ্র বেষ্টিত এই দ্বীপের বিশাল বনাঞ্চল নিয়ে গঠিত নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান। তবে প্রতিনিয়ত বেপরোয়া বৃক্ষ নিধন ও পাচারের মতো পরিবেশ সন্ত্রাসে বিপন্ন উদ্যানটি। কর্তৃপক্ষের উদাসীনতায় উপকূলীয় এই জনপদ এখন দুর্যোগের মুখে অনেকটাই অরক্ষিত। এমন বাস্তবতায় দ্বীপের সবুজ বেষ্টনী পুনরুদ্ধার ও সংরক্ষণের তাগিদ স্থানীয়দের। আগামী শিক্ষাবর্ষে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। রোববার অধিবেশনে এক প্রশ্নের জবাবে একথা জানান জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক। এ সময় সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের উত্তরে বিগত 17 বছর যুব উন্নয়ন বা যুব প্রশিক্ষণের নামে বড় বড় দুর্নীতি হয়েছে বলেও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমরা 4র্থ শ্রেণী থেকে আগামী শিক্ষাবর্ষ থেকে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি ইনশাল্লাহ। বিগত 16 বছর 17 বছর এই যুব উন্নয়ন বা যুব প্রশিক্ষণের বিভিন্ন নামে অনেক বড় বড় দুর্নীতির অনেক কিছু আমি ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে আমার দৃষ্টিতে, এবং সেগুলো আমি আপাতত আমার কাছে আমি সেগুলো পর্যবেক্ষণের জন্য রেখে দিয়েছি এবং সেগুলো পর্যবেক্ষণ করে বিগত সময় যেখানেই দুর্নীতি হয়েছে সেগুলোকে কিভাবে আমরা সুন্দরভাবে এটাকে গুছিয়ে কিভাবে আমরা এটা সমাধান করতে পারি। কারণ দুর্নীতিকে আমরা কখনোই কোনো প্রশ্রয় দিব না, এবং যারা অবৈধভাবে বিভিন্নভাবে এই সুযোগগুলো নিয়েছেন তাদেরকেও আমরা বাছাই করে তাদের বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থা নিব। সংবাদের শেষ প্রান্তে, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কার্যপ্রণালী বিধির 62 বিধি নিয়ে আলোচনায় সংসদে হইচই। সংস্কার নিয়ে বিরোধী দলের নেতার উত্থাপিত নোটিশের উপর আলোচনা মঙ্গলবার। ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় নিহত 2000 ছাড়ালো। যুদ্ধবন্ধে ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। এবং রাজশাহীতে হাম আক্রান্ত শিশুদের জন্য বেসরকারি অনুদানে পাঠানো হচ্ছে 5টি ভেন্টিলেটর। 17তম এশিয়া ফার্মা এক্সপো ও এশিয়া ল্যাব এক্সপো উদ্বোধন। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।